ইউনূস পদত্যাগ করছেন, বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন। আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 20 জন। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবারও রণক্ষেত্র তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে আজ আওয়ামী লীগ কর্মীদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। হঠাৎ শেখ হাসিনার পরিকল্পনায় জটিকা মিছিল দিয়ে দেশ তুলপার করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করে। রাজধানী ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে পুলিশের অ্যাকশন দেখা গেল। সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায়। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলে নিই, সেটা হচ্ছে কোন দল বা মতকে দমিয়ে রাখা যায় না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন। সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার। এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন। কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে 1974 সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025-এ এই গবেষণার নির্দেশ দেন। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক প্রভাব, ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবারে সবথেকে বড় বিপদে পড়ছে ওয়াকারুজ্জামান। এবার ওয়াকারুজ্জামানের সামনে অনেক বড় একটি বিপদ অপেক্ষা করছে। ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাথে যে বড় বিশ্বাসঘাতকতা করেছে, তার ফল তিনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। ওয়াকারুজ্জামানের জন্য সামনে এত বড় বিপদ ওয়াকারুজ্জামান কখনো চিন্তা করতে পারেনি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক এবং সামনে কি বিপদ অপেক্ষা করছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল এনসিপির খুব একটা সুবিধাজনক অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এনসিপির ছাত্র সংগঠন বাগসাস বিলুপ্ত হতে পারে, নতুন নামে আসতে পারে, নেতৃত্বে পরিবর্তন হতে পারে। এনসিপির মধ্যে বিভক্তির কথা বলছে বিবিসির তাদের প্রতিবেদনে। এনসিপির একটা অংশ ইসলামপন্থী আর একটা অংশ বামপন্থী, এরকম বিভাজনের রেখা তাদের দলের মধ্যে যখন দেখা গেছে, তখন উপদেষ্টা মাহফুজ আলমকে কেন্দ্র করে একটা আলোচনা তৈরি হয়েছে এবং সেই আলোচনাটা অনেকেই অনেকভাবে উস্কে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সাংবাদিক প্রশ্ন করছেন যে মাহফুজ আলমের সম্প্রতি যে ইংল্যান্ড সফর, সেই ইংল্যান্ড সফরের পেছনে কোনো জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন আছে নাকি সেটা রাজনৈতিক সফর, সেই আলোচনা হচ্ছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম মাহফুজ আলমের বাবা তিনি তাদের এলাকার স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, তাও ভোট করে। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মাহফুজ আলমকে নিয়ে এনসিপি কেন্দ্রিক যে আলোচনাটা ছিল, তারপর থেকে সেই আলোচনাটা একটু অন্যদিকে মোড় নিতে শুরু করেছিল এবং তখন থেকেই অনেকে বলছিলেন যে মাহফুজ আলম হয়তো শেষ পর্যন্ত বিএনপির হয়ে আগামী সংসদ নির্বাচন করতে পারেন। আদতে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, তার ইংল্যান্ড সফরটা ব্যক্তিগত সফর, রাজনৈতিক সফর নাকি সরকারি সফর, সেই প্রশ্নগুলো কেন উঠছে, এনসিপির সঙ্গে তাদের দূরত্ব এবং মাহফুজ আলমের সাম্প্রতিক কিছু ফেসবুক পোস্ট কি কি ভাবনা তৈরি করতে পারতেছেন। ইংল্যান্ড সফরে আমরা দেখেছি যে স্থানীয় আওয়ামী লীগের এক ধরনের বিদ্রোহের মুখে পড়েছিলেন তিনি। তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা আমরা দেখেছি। মাহফুজের নামে সেখানে মিছিল হয়েছে, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আমরা দেখেছি।
মাহফুজকে অনেক ধরনের অশ্রাব্য ভাষায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলতেও আমরা দেখেছি। সেরকম অঞ্চলকে তারা অবারিত করে ফেলেছে ডক্টর ইউনূস সরকারের আমলে, যাতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করে তারা আরাকান আর্মিকে, প্রথম তাদের যেই মিত্র তারা সেখানে খুঁজে নিয়েছে, আরাকান আর্মিকে সশস্ত্র যুদ্ধে রসদ জুগিয়ে এবং অস্ত্র এবং সেনা, কারণ দেখুন ওই যে এয়ার ড্রপের একের পর এক স্পেশাল ফোর্সেস আসছে কেন বাংলাদেশে, এয়ার ড্রপ হবে বলে কেন কমান্ডো বাহিনীকে কেন নিয়ে আসা হচ্ছে, জঙ্গলে যুদ্ধ করতে পারে যারা তাদের কেন নিয়ে আসা হচ্ছে, সেনা এবং সামরিক রসদ এবং বেসামরিক রসদ জুগিয়ে আরাকান আর্মিকে দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র যেখানে তাদের নিয়ন্ত্রণ থাকবে। বাংলাদেশে গত এক বছর ধরে ক্রমাগতভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর, মার্কিন সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়তে থাকার ফলে এবং চট্টগ্রাম এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার এলাকায় প্রায়শই দলে বলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাদের দেখা যাওয়ার পরে এবং সেসব ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় এই নিয়ে জল্পনা যেমন বাড়ছে, তেমনি এই আগ্রহ এবং এই বিষয়ে উদ্বেগ খুবই স্বাভাবিক যে কেন ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনা সদস্যদের বাংলাদেশে আসবার প্রয়োজন পড়ে গেল। এই গত কয়েকদিনে বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি বেরিয়ে পড়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের র্যাডিসন হোটেলে ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা দলে বলে চেকিং করছেন এমন একটা ছবি, এবং সেই র্যাডিসন হোটেলে খোঁজ নিলে পরিষ্কারভাবে জানা যায় যে ৮০টির বেশি রুম, যদিও বা এই মার্কিন সেনা সদস্যদের জন্য, এই সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনীর সদস্য যেমন আছেন, বিমান বাহিনীর সদস্যবৃন্দও আছেন, এবং এই সদস্যদের জন্য যেসব রুমগুলো নেওয়া হয়েছে ৮০টির বেশি রুম, সেগুলোতে কোনো নাম লেখা হয়নি এবং সর্বমোট ১২০ বা তার কিছু বেশি সেনা সদস্য, বিমান বাহিনীর সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে এখন চট্টগ্রামের র্যাডিসন হোটেলে আছেন। তো সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো স্পষ্ট খবর নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম জল্পনা করছেন, বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকারের তরফেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা জানা যায় না। মার্কিন দূতাবাসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে জুলাই মাসে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশে এই গ্রীষ্মে তারা ৩টি যৌথ সামরিক মহড়া চালাবে এবং জুলাইয়ে সেই যৌথ সামরিক মহড়া হয়েছে সে বিষয়ে তারা স্পষ্ট খবর দিয়েছে যে যেসব আসন্ন যৌথ সামরিক মহড়া তাদের হওয়ার কথা, কারণ এই যুক্তরাষ্ট্র দূতাবাসের, মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই আপনি দেখবেন যে ইন্দো প্যাসিফিক কমান্ডের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অঞ্চল ইন্দো প্যাসিফিক মানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তর্গত বাংলাদেশ, এবং এটিকে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং তার অংশ হিসেবেই তারা বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং সামরিক ক্ষিপ্রতা বৃদ্ধির জন্য কাজ করছে। এবং আপনারা যদি মার্কিন দূতাবাসের সেই মহড়াগুলোর ব্যাখ্যাও পড়েন, সেখানে দেখবেন তারা টাইগার লাইটনিং মহড়া, টাইগার শার্ক মহড়া, এ ধরনের, মানে একদিকে নৌবাহিনীর সঙ্গে মহড়া, বিমান বাহিনীর সঙ্গে মহড়া, জঙ্গল এলাকায় কি করে বাংলাদেশ সেনাবাহিনী আরো ভালো কাজ করতে পারে এবং সেসব জায়গায় ধরেন বিস্ফোরক অকার্যকর করতে কাজ করতে পারে, কিংবা কিভাবে পেট্রোল বোট পরিচালনা করে স্বল্প পাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জন করতে পারে, এসব কাজ করাচ্ছে। প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার অংশ হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের C-130 বহরকে নিয়ে এসেছে, যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে একটা মানববিহীন আকাশযান ব্যবস্থা সক্ষমতা গড়ে তুলতে বাংলাদেশে কাজ করছে। এগুলো লেখা আছে যে এই কাজগুলো বাংলাদেশে করছে, জুলাইয়ে লেখা, এবং ২রা আগস্ট এই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে টাইগার শার্ক একটা যৌথ মহড়ার মাধ্যমে অত্যন্ত সফলভাবে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত মহড়াটি পরিচালিত হয়েছে। এখন যে কি মহড়া হচ্ছে তার যেমন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, ঠিক যেমন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কেন মার্কিন স্পেশাল ফোর্সের একজন সদস্য বাংলাদেশে ঢাকার বুকে অভিজাত হোটেল ওয়েস্টিনে ছিলেন এবং ওয়েস্টিনে কি পরিপ্রেক্ষিতে বা কি পরিস্থিতিতে তার মৃতদেহ পাওয়া গেল এবং কেন সেটা ময়নাতদন্ত ছাড়াই মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হলো। দেখেন, এই যে মহড়া, এবার যে ১২০ জনের দল এসেছে এবং নানা সূত্রে এই খবর মিলছে যে এমনকি তারা হারকিউলিস বিমান নিয়ে এসেছেন, সুপার হারকিউলিস, মানে দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে যেই মহড়াগুলোর কথা পড়বেন সেটাতেও দেখবেন মার্কিন সরঞ্জামাদি, মার্কিন নৌ বহরের C-130 সহ নানা রকম বহর ব্যবহার করে যেমন বাংলাদেশের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে, এইবারও এই যে মার্কিন, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে। লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক
আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয়। এই লগি বৈঠা আন্দোলনটি ছিল 2006-08 সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। আজই শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটলো, কিংবা আজকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির বাধা, বিএনপি কর্মীদেরকে গণধোলাই দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া দিয়েছে, বিএনপির কর্মীরা পালিয়ে গেছে। এমনকি পুলিশের কাছ থেকে, পুলিশ মিছিল থেকে শ্যামলীতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে। এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি। এবং আজকে বাগেরহাটে, রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে মিছিল সমাবেশ হয়েছে। গতকালকে তো ভাঙ্গা দেখেছেন, এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে। অর্থাৎ একটা লগি বইটা আসছে, কারণ আওয়ামী লীগ নেতাকর্মী যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশের 99% আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশে আছে। কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে, তাদের কথা আলাদা। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচতে হলে যুদ্ধ